স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি। একই সাথে আপনারা জানেন যে এই অনুষ্ঠান সমসাময়িক রাজনীতি, অর্থনীতি এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে, চলমান বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন, আমার বামে আছে ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন, রাজনৈতিক বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি জিরো আওয়ারে। একই সাথে উপস্থিত আছেন ফয়েজ আহমেদ, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব। আপনাকে স্বাগত জানাচ্ছি জিরো আওয়ারে। দর্শক, আমরা আলোচনায় যাবার আগে বৈশাখী টেলিভিশনের সংবাদ শিরোনামগুলো আমরা দেখে আসি। প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক, জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায় মুক্তি দিয়ে উপদেষ্টা পরিষদে অধ্যাদেশ অনুমোদন। জুলাই গণঅভ্যুত্থানকালে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলী থেকে জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে। জুলাই সনদ ৭১কে মুছে দেওয়ার নয়, চট্টগ্রামে আলী রিয়াজ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জরুরি বললেন বদিউল আলম মজুমদার। আপিলে বেশিরভাগ প্রার্থী ফেরত পাচ্ছেন প্রার্থিতা, পোস্টাল ব্যালট বিতর্ক নির্বাচনের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করবে বলছে বিএনপি। পুরো নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা থাকতে হবে। যে প্রশ্নটা উঠেছেন এটার প্রতিকার এবং জনসমক্ষে তুলে ধরতে হবে যে কিভাবে প্রতিকার হয়েছে। ১১ দলীয় জোটের ২৫৩ আসনের সমঝোতা। আমরা সবাই মিলেই ৩০০ তো আছি এখানে। আমরা আজকে এখানে উপস্থিত যে সমস্ত দল আছেন, সেই দলগুলো কোন কোন কতটি আসনে নির্বাচন করবে সেটি আমরা এখন ঘোষণা দিচ্ছি। প্রতীক নয়, এবার প্রার্থী দেখে ভোট দেবে তরুণ ভোটাররা। মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণঅভ্যুত্থানকে ধারণ করে এমন প্রার্থীকেই চান। এবং বিশেষ গোষ্ঠীও দেশকে সন্তুষ্ট করতেই তড়িঘড়ি করে জ্বালানি খাতের মহাপরিকল্পনা, অভিযোগ সিপিডির, বাস্তবতার সাথে মিল না থাকার দাবি। দর্শক, এতক্ষণ বৈশাখী টেলিভিশনের প্রধান শিরোনামগুলো দেখলেন। আমরা এই অনুষ্ঠান একই সাথে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আজকে চলমান বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, তবে আমরা বিভিন্ন সময় একটি বিষয় নির্ধারণ করে থাকি। আজকেও তেমন একটি বিষয় নির্ধারণ করেছি, সেটা হলো জুলাই দায় মুক্তি অধ্যাদেশ এবং গণভোটের প্রচারণা। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমি প্রথমেই জনাব ফয়েজ আহমেদ, মাননীয় প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব, আমরা একটা বিষয়, আজকে চলমান যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায় মুক্তির অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন দিয়েছে। এবং অর্থাৎ মূলত আজকে যে জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ, এটাকে আমরা কিভাবে দেখব, এটার ভবিষ্যতে কিভাবে, এবং তা বোধহয় আগামী ৫-৭ দিনের মধ্যে গেজেট আকারে প্রকাশিত হবে। যদি এই বিষয়ে আপনি বলতেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যদি অধ্যাদেশের টাইটেলে খেয়াল করেন, এটা দায় মুক্তি এবং দায় নির্ধারণের ব্যাপার আছে। আপনি প্রথম কথা হচ্ছে যে জুলাই আগস্টে যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন, শিক্ষার্থীদের নেতৃত্বে এখানকার শ্রমিক জনতা, নারী, পুরুষ, শিশু, কিশোর, সকল শ্রেণী পেশার মানুষ সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে ১৭ বছরের যে একটি ফ্যাসিবাদী কাঠামো, ফ্যাসিবাদী ব্যবস্থা, ফ্যাসিবাদী শাসন, সেটার পতন ঘটিয়েছে। তো সারা দুনিয়াতেই এই ধরনের অভ্যুত্থান যখন ঘটে, অভ্যুত্থানের কিছু ইমেনসিপেটরি ভায়োলেন্স বলে একটা টার্ম আছে। অর্থাৎ আপনি যেই শক্তির বিরুদ্ধে লড়াইটা করছেন, সেই শক্তির পতনের পরপরই কিছু ইমিডিয়েট রিয়াকশন ঘটে। সেটা কীরকম আপনি খেয়াল করুন যে আপনার মহান মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালে আমাদের দেশ স্বাধীনের মতো একটি ঘটনা, এত বড় ঘটনার মধ্যেও বাংলাদেশে যদি আপনি সেই সময় বা পূর্ব পাকিস্তান তখন খেয়াল করেন, দেখবেন যে থানাগুলি অক্ষত ছিল, পুলিশ স্টেশনগুলির কার্যক্রম স্বাভাবিক ছিল, সেখানে নিয়মিত মামলা রুজু হয়েছে, তদন্ত হয়েছে, এই ধরনের ঘটনা ঘটেছে। অথচ ২৪ জুলাইয়ে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর
এদেশের প্রায় সকল থানা হামলার শিকার হয়েছে। কেন হয়েছে? মানে এটা খুব, আমরা তো এটা তো একদম নিকট অতীত, আমরা নিশ্চয়ই ভুলে যাইনি যে পুলিশ কিভাবে কি নির্মম আচরণ নিরস্ত্র মানুষের উপর করেছে। সো এটার একটা ইমিডিয়েট রিয়াকশন থাকে। সেই রিয়াকশনে থানা ভাঙচুরের ঘটনা ঘটেছে, বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। শেখ হাসিনা পালিয়েছে, তার সঙ্গে থেকে তার নির্দেশ বাস্তবায়নের ক্ষেত্রে যারা সক্রিয়ভাবে ভূমিকা রেখেছে এরা তো সবাই পালায়নি। এমনকি শেখ হাসিনা পালিয়ে যাবার খবর তার যারা নির্দেশনা ফলো করছিল তাদের অনেকের কাছে পৌঁছায়নি। যখন শেখ হাসিনা দেশে নেই সেই সময় দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত মানুষের উপর হামলা হচ্ছিল। সো এটার একটা প্রেক্ষাপট আছে, এটার ইমিডিয়েট রিয়াকশন আছে। এটা পৃথিবীর কোথাও কোথাও 1 বছর পর্যন্ত লিঙ্গার করে এই ধরনের এমানসিপেটরি ভায়োলেন্সের ঘটনা। সে জায়গায় আমাদের এখানে কয়েকদিন বা 2-1 দিন, আপনি দেখুন আমাদের এখানে তো সরকার ছিল না 3 দিন, সে সময় দেশের ওই আন্দোলনকারী মানুষেরাই আবার দেশের সুরক্ষার দায়িত্ব নিয়েছেন, তাই না? সুতরাং আপনি সুরক্ষার কথা বলেন, আমি যদি আরেকটি প্রশ্ন করি যে প্রতিশোধ পরায়ণতা এবং সংকীর্ণ স্বার্থে হত্যাকাণ্ড কি এর সাথে যায় কিনা, যদি আপনি আরেকটু। রাইট, এখানে আইনেই এই যে অধ্যাদেশটা আজকে অনুমোদন হলো সেখানেই বলা আছে দায় নির্ধারণের কিছু জায়গা আছে। আমাদের দেশে সাধারণত এই ধরনের পরিস্থিতিকে মানুষ তার পূর্ব শত্রুতা বা নানান শত্রুতা হাসিলের একটা সুযোগ হিসেবে নেয়। সুতরাং একটি ঘটনা ঘটলেই সেটাকে অভ্যুত্থানের ইমানসিপেটরি ভায়োলেন্স হিসেবে দেখিয়ে দায় পাবার সুযোগ রইল না। অর্থাৎ এই সময়কালে, জুলাই অভ্যুত্থানের সময়কালে বা অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের বিভিন্ন জায়গায় যে সংগঠিত ঘটনাগুলি, এগুলির প্রত্যেকটিকে আপনি অভ্যুত্থান পরবর্তী ঘটনার রেশ হিসেবে চালিয়ে দিয়ে দায়মুক্ত হয়ে যাবেন। আপনি পরিকল্পিতভাবে আপনার শত্রুকে হত্যা করে সেটাকে আপনি দোসর বানিয়ে দিয়ে দায়মুক্তি পেয়ে যাবেন, সেই সুযোগ কিন্তু রাখা হয়নি। সুতরাং সুনির্দিষ্টভাবে এ ধরনের আইন হলে সাধারণত যে বিতর্কটি উঠে যে এর মধ্য দিয়ে তো অনেক প্রকৃত অপরাধী ছাড়া পেয়ে যাওয়ার সুযোগ থাকে, এই জায়গায় সেই পথটি রোধ করা হলো। সুতরাং শুধুমাত্র সত্যিকার অর্থেই যেগুলি এমানসিপেটরি ভায়োলেন্স সেই জায়গাগুলি বাদ দিয়ে অপরাপর ঘটনার কিন্তু এক্সিস্টিং যে সমস্ত ল রয়েছে সেই ল অনুযায়ী তাকে এটা ফেস করতে হবে। এই জায়গা থেকে আপনি যদি খেয়াল করেন যে আমাদের এখানে জুলাই পরবর্তীতে কিছুদিন মানুষ চুপচাপ ছিল, এরপরে এসে জুলাই বিরোধীরা নানানভাবে কিন্তু এই মত উৎপাদনের চেষ্টা করছিলেন যে এখানে কেন হামলা হলো, ওখানে কেন হামলা হলো, এই হামলা জায়েজ হয়নি, এই হামলা করা ঠিক হয়নি। তো আস্তে আস্তে ওনারা ওই জায়গায়ও যাবেন। আসলে 5 আগস্টে যে অভ্যুত্থানটি হয়েছিল, একটি সো-কল্ড নির্বাচিত প্রধানমন্ত্রীকে এভাবে উৎখাত করা হলো, এটা তো অবিচার হয়ে গেল বুঝি। আমরা তো আমাদের স্মৃতিতে এটা হয় আর কি, আমরা অনেক কিছু ভুলে যাই, আবার অনেক মানুষ ভুলে না, মনে রাখে, বাট প্রত্যক্ষভাবে কোনো ভূমিকা রাখে না এসবে। দেখছে তার সামনে সোসাইটিতে এই ধরনের একটা নতুন ন্যারেটিভ তৈরি হচ্ছে, ওনারা এখানে কিছু বলার থাকে না। ওনারা দেখেন কখনো কখনো এরকম একটা অভ্যুত্থান মতো পরিস্থিতি, নির্বাচনের মতো পরিস্থিতি। পুলিশ বাহিনী কি মনস্তাত্ত্বিক দিক থেকে এখন মজবুত আছে? না, মনস্তাত্ত্বিক মজবুতের এখানে তো দুটো ব্যাপার আছে। নাম্বার 1 সেটা হচ্ছে যে আমরা যদি পুলিশ বাহিনী থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সবগুলি বাহিনীকে বলি মনস্তাত্ত্বিক মজবুত বা শক্তিশালী পুলিশের কথা যদি বলি, আমরা তো সবচেয়ে বেশি শক্তিশালী পুলিশ দেখেছি শেখ হাসিনার আমলে, নির্বিচারে হত্যা করেছে, তাই না? এর চেয়ে বড় শক্তি, এর চেয়ে বড় অস্ত্র ক্ষমতা এটা তার ছিল না কখনো পুলিশের। ওই সময়টায় তারা পেয়েছে। তাদের হাত থেকে আমরা কি পেয়েছি? তাদের হাত থেকে আমরা পেয়েছি 2018 সালের রাতের নির্বাচন, তাদের হাত থেকে আমরা পেয়েছি 2014 সালে বিনা ভোটের নির্বাচন, তাদের হাত থেকে পেয়েছি আমরা 2024 রাতের নির্বাচন। বলতে না বলতে আমার মনে হয় যে আমরা আরেকটি প্রশ্ন ডক্টর মোহাম্মদ নিজামউদ্দিন, রাজনৈতিক বিশ্লেষক, আমরা আপনাকে করতে পারি যে জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ আর 5-7 দিন পরে গেজেট আকারেই হবে, আজকে পাশ হলো। এই অধ্যাদেশ চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সামনে নির্বাচন, আর মাত্র কয়েকটা দিন পরে নির্বাচন, তিনটেকে কেমনভাবে দেখছেন আপনি? ধন্যবাদ এটি বৈশাখী টিভিকে এবং আজকে আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য, এবং যারা শুনছেন এবং ভবিষ্যতে শুনবেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। অ্যাকচুয়ালি আজকে জুলাই অভ্যুত্থানের বিশেষ করে আন্দোলনকারী যারা স্টেক হোল্ডার, ওদেরকে দায়মুক্তির জন্য আজকে যে অধ্যাদেশটা, আমি ব্যক্তিগতভাবে আমার কেন যেন মনে হচ্ছে যে নির্বাচনে মাত্র আর 28 দিন,
এটা জাতীয় নির্বাচন, বহুল কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন। এই নির্বাচনের 28 দিন আগে সরকার এখন কেন এই অধ্যাদেশটা দিতে হবে? এজ এ সাধারণ নাগরিক হিসাবে আমার প্রশ্ন আর কি। আজকে প্রায় 17 মাস, তাই এই প্রশ্ন অনেকেই করছে। 17 মাস এই সরকারের মেয়াদ। এই সরকার একটা সুন্দর, এই জুলাই অভ্যুত্থানকারীদেরকে দায় মুক্তি দেওয়ার জন্য এরকম একটা অধ্যাদেশ তো প্রথমে দরকার ছিল। তাহলে আজকে আমরা এই দেশের ভিতরে যে মব সন্ত্রাস সহ যাবতীয় ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের যে অবনতি এবং যেভাবে আইনশৃঙ্খলা বাহিনীর নিলিপ্ততার কারণে যেভাবে আমাদের জুলাই যোদ্ধাদেরকে, আমাদের হাদি সহ অনেককে আমরা হারিয়েছি। আমাদের আপনি কয়েকদিন আগে স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে হত্যা করা হয়েছে। আবার সেনাবাহিনীর তত্ত্বাবধানে উত্তরবঙ্গে আরেকটা বিএনপির একটা কর্মীকে হত্যা করা হয়েছে। তো প্রেক্ষাপটগুলো আজকে কোথায় চলে যাচ্ছে? আমি এই অধ্যাদেশটাকে ওইভাবে দেখব না, ঠিক আছে, এই ধরনের একটা অধ্যাদেশ অবশ্যই প্রয়োজন ছিল, কিন্তু এখন কেন? এখন এখানে কি সরকারের অন্য কোনো প্ল্যান আছে কিনা? একজন অ্যাজ এ সাধারণ নাগরিক হিসেবে আমার প্রশ্ন, আমারও জানতে ইচ্ছা করে অন্যান্য নাগরিকদের সাথে আর কি। যাই হোক, এই অধ্যাদেশটা আমরা কি এভাবে দেখব নাকি? আমরা কি এভাবে দেখতে পারবো যে এটা কি জুলাই অভ্যুত্থানকারীদের দায় মুক্তির অধ্যাদেশ, ওদের যে ওই সময় সংগঠিত যে কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড, যেভাবে আন্দোলনের সাথে যেটা হয়েছে সেটা, নাকি এই সরকারের দায় মুক্তি অধ্যাদেশের রূপ নিবে না? তো আমাদের মানে জাস্ট বয়ের জায়গা। এর আগে তো এই ধরনের সরকারগুলো যখন দীর্ঘদিন অনির্বাচিত সরকার থাকে, এই প্রেক্ষাপটের দিকে চলে যায়। এটাই আমাদের কাছে শঙ্কার জায়গা আর কি। তো ইনশাল্লাহ তবুও যদি উদ্দেশ্য মহৎ হয় এবং এটার যদি প্রয়োগও ভালো হয়, অবশ্যই সাধুবাদ জানাবো। না, দারুণ। আপনি শঙ্কার কথা বলছিলেন, একই সাথে আমি যদি জনাব ফয়েজ আহমেদের কাছে আরেকটি প্রশ্ন নিয়ে আসি যে 25 ডিসেম্বর 17 বছর পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই প্রধান উপদেষ্টার সাথে টেলিফোনে কথা, এবং 21 দিন পরে প্রধান উপদেষ্টার বাসভবনে দেখা করতে গেলেন। অবশ্য মাঝে 31 ডিসেম্বর প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় একত্রিত হয়েছে। একই দিনে তারেক রহমানের যাওয়া এবং পরিবারের অন্যান্য সদস্যরাও ছিলেন, ডক্টর জুবাইদা ছিলেন, জাইমা ছিলেন। কেমনভাবে দেখছেন? না, দেখুন, আমি আপনার এই প্রসঙ্গে আসার আগে একটা বিষয় বলি। ভাই যে বিষয়টা উত্থাপন করলেন, জি। সরকারের অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, আছে কিনা। এটা কোনো রাজনৈতিক সরকার নয় যে সরকার বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে এটা আগামী নির্বাচনে কোনো সুবিধা নিতে চায়। সরকার তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে না, এটা একেবারেই অপ্রাসঙ্গিক একটা বিষয়। আরেকটি হচ্ছে সরকারের দায় মুক্তি, সরকারের দায় মুক্তির কি আছে এখানে? সরকার কেন দায় মুক্তি নিতে হবে? এটা 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 খুব জুচ্ছই আলোচনা নয়। অপরদিকে এই ধরনের সরকার বলে ভাই যেটা বলছেন, এই ধরনের সরকার কি বাংলাদেশে আমরা আসলে এর আগে পেয়েছি? আমরা তো এই সরকার তো আপনি এখন এটা আপনি কিভাবে নেবেন আমি জানি না। আপনি খেয়াল করুন যে প্রফেসর ইউনূসকে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বানানোর জন্য বাংলাদেশ 3 দিন অপেক্ষা করেছে। পৃথিবীতে এটা নজিরবিহীন ঘটনা। জি। ওনার জন্য 3 দিন বাংলাদেশ অপেক্ষা করেছে। 3 দিন এই দেশে কোনো সরকার ছিল না, তো উনি এসে দায়িত্ব নিয়েছেন টু ক্লিন দ্য গার্বেজ, যেটা গত 17 বছরে তৈরি হয়েছে। এখন সেই সরকারেরও আবার দায় মুক্তির কোনো আলোচনা আছে কিনা, এটা আমার কাছে নতুন। আর আপনি বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে ফেরার পরে যেটা আপনি রাইটলি মেনশন করেছেন যে এয়ারপোর্টে বসেই উনি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন, ফোনে কথা বলেছেন। পরবর্তীতে ওনার মায়ের জানাজা অনুষ্ঠানের দিন প্রধান উপদেষ্টার সঙ্গে ওনার খুবই অল্প সময়ের জন্য দেখা হয়েছিল জানাজায়। আজকে উনি মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তার পরিবারের সদস্যরা, তার স্ত্রী এবং তার কন্যা, ওনারা এসেছেন একদম একেবারে পারিবারিক একান্ত সৌজন্যমূলক একটা সাক্ষাতে। এইটা দেখুন, এটা জনাব তারেক রহমান যে সময়টায় দেশে ফিরেছেন, এটা একজন সন্তান হিসেবে, একজন রাজনীতিবিদ হিসেবে ওনার জন্য এটা খুব বেদনার সময় ছিল। উনি যখন দেশে ফেরেন, ওনার মা তখন হাসপাতালে জীবন মৃত্যু সন্ধিক্ষণে ছিলেন। উনি দেশে ফেরার কয়েকদিনের মাথায় ওনার মা পৃথিবী ছেড়েছেন। তো এই বাস্তবতায় যদি না হতো তাহলে হয়তো দেশে ফেরার পরে আরও আগেই প্রধান উপদেষ্টার সঙ্গে জনাব তারেক রহমানের সাক্ষাৎ হতো। আজকে যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, সেখানে এসেছিলেন জনাব তারেক রহমান আর তার পরিবারের সদস্যরা। সেখানে বেশ খানিকটা সময়, প্রায় 1.5 ঘন্টার মতো সময় ওনারা এখানে ছিলেন। ওনার পরিবারের সদস্যরা, প্রফেসর ইউনূসের পরিবারের সদস্যরা তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন, বিভিন্ন কুশলাদি বিনিময় হয়েছে। এটা ছিল একেবারেই সৌজন্য সাক্ষাতের একটা বিষয়। এখানে এর বাইরে বিশেষ কোনো এজেন্ডা আসলে ছিল না। আপনার কাছে আবারও আসি একটা বিষয়, যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেছেন যে জুলাই সনদে 71কে মুছে দেবার বিষয়ে
কোনো কথা নেই। প্রশ্ন হলো মুছে দেওয়ার বিষয় আসলো কি কারণে? ৭১ আর কোনো কি মানে না, মিশেল আছে বা এরকম? আপনি একটু আগে একটা প্রশ্নের উত্তরে বলছিলেন যে এই অধ্যাদেশটা আপনি একটু অন্যভাবে দেখছিলেন। না, আমি অধ্যাদেশটা এই সময়টাকে আমি এই সময়টাকে চলমান সময়, বিশেষ করে চলমান মানে নির্বাচনের আগে এই মাত্র 28 দিন, দিন, যেখানে সারা দেশের মানুষ মুখিয়ে আছে নির্বাচন উৎসব পালন করার জন্য। মানে বিশেষ করে 22 তারিখ থেকে আমাদের পুরোদমে প্রচারণা শুরু হবে। সে সময়ে আজকে এসে অধ্যাদেশ, তাও মানে সেই যে এই সরকার, যে জুলাই অভ্যুত্থানকারীদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার, সবারই চাওয়া, ঠিক আছে, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, সবার চাওয়া এবং ওনার জন্য অপেক্ষা করছে 3 দিন। আমি ফয়েজ ভাইয়ের সাথে একমত, কিন্তু এই এতদিন পরে কেন বিষয়টা, এই কারণে আমার প্রশ্নটা। যাই হোক, আলী রাজ ভাই সাহেব যে কথাটা আজকে বলেছেন যে কেন ওনার কেন এমন মনে হইল যে 24 এবং 71 তো আমাদের দেশের আমাদের জন্ম, 71 আমাদের মানে 71-এর উপর আমরা দাঁড়িয়ে আমরা 24 এসেছি। তো সেক্ষেত্রে জুলাই এই ধরনের প্রশ্ন আসবে কেন? হয়তো বা উনি এভাবে এই কারণে বলছেন যে যেহেতু কিছু কিছু এই সময়ে রাজনৈতিক পরিক্রমায় আমরা দেখতে পেয়েছি যে কিছু কিছু সংগঠন, কিছু কিছু দল এটাকে এমনভাবে 24কে ব্যবহার করার হীন মানসিকতা পোষণ করেছেন যে 24 দিয়ে তারা 71কে, মানে 71টা আমাদের জীবনে কিছুই ছিল না বাংলাদেশের ইতিহাসে, যে 71ই ছিল না। এটা ওরা বিভিন্ন সময়, আপনি খেয়াল করবেন, ওরা বিভিন্ন সময় বলে যে 71টা বাংলাদেশের বিষয় ছিল না, এটা ইন্ডিয়া এবং পাকিস্তানের প্রেক্ষাপট ছিল। যারা এই কথাটা বলে 71কে ইন্ডিয়া এবং পাকিস্তানের যুদ্ধ এবং ওদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হয়েছে মনে করে, ওদেরকে উল্লেখ করে সম্ভবত আলী রাজ সাহেব এটা বলেছেন যে 71-এর জায়গায় 24-এর জায়গায়। পোস্টাল ব্যালটের স্বচ্ছতা নিয়ে ভবিষ্যতে যাতে প্রশ্ন না উঠে সেই জন্য নির্বাচন কমিশনকে সুষ্ঠু সমাধান দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন সে বিষয়ে। পোস্টাল ব্যালটের প্রেক্ষাপটটা নিয়ে যে গত 3-4 দিন আগে আপনারা দেখেছেন, আমাদের স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য জনাব নজরুল ইসলাম খানের নেতৃত্বে আমাদের একটা টিম যখন নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন, সেখানে উল্লেখ করেছে, আপনার পোস্টাল ব্যালটে কিছু ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনারা দেখেছেন যে সেখানে পোস্টাল ব্যালট যেখানে পাঠিয়েছেন, বিশেষ করে বাহরাইন, কাতার, মিডল ইস্টের কয়েকটা কান্ট্রিতে, সেখানে কিছু মানে যাদের কাছে যাওয়ার কথা এই পোস্টাল ব্যালটটা, এটা যাবে তো আমার ভোটারের কাছে, সেটা এক জনের কাছে একটা নির্দিষ্ট দলের লোকজন সেটাকে রিসিভ করে তারা তাদের মতো করে প্রচার করতেছেন। এই ভিডিওতে আমরা সেটা দেখতে পেয়েছি। আজকে অবশ্য আমি নির্বাচন কমিশন সচিবের এটার ব্যাখ্যা দিয়েছেন, উনি ব্যাখ্যাটা যদিও মানে জনগণ কীভাবে নেবে সেটা জনগণের উপর ছেড়ে দিলাম। উনি বলেছেন যে এটা আসলে বক্সকে, আমরা একটা বক্সকে যায়, আমরা ইউনিভার্সিটিতে যেভাবে টেবিলে যেয়ে ফেলে রাখতো সেভাবে টেবিলে ফেলে রাখছে, যারটা শেষে খুঁজে নিয়ে গেছে, এবং সেখান থেকে তার পরিচিত কয়েকজন যে আমি পৌঁছে দিব এই কারণে সে নিয়ে গেছে। সেখানে 130টা 125টা মানে পোস্টাল ব্যালট তো সে নিয়ে যেতে পারে না। বিদেশের মাটিতে 130 জন 25 জন একসাথে থাকার বা তার আশেপাশে থাকার সুযোগ নেই, এটা তো কোনো গ্রাম না। যাই হোক, ব্যাপারটাকে আশা করব আমরা এই সরকার এটাকে পরিষ্কার করবে। আর পোস্টাল ব্যালটের ক্ষেত্রে আপনি একটা জিনিস খেয়াল করেছেন যে পোস্টাল ব্যালটের আমরা এমনও শুনতে পেয়েছি, আজকে কোনো একটা জাতীয় দৈনিক আমি দেখেছি যে ডিসি বা বিভিন্ন ডিসি মানে বিভিন্ন মানে সরকারি কর্মকর্তাদের কাছে এটা আগে চলে গেছে, এমন কিছু বিষয় আসছে আলোচনায় আর কি। তো আমরা নির্বাচন কমিশনের কাছে এটা একটা স্পষ্ট, এবং সরকারের কাছে এটা একটা স্পষ্টতা আমরা দাবি করব যে পোস্টাল ব্যালটের মাধ্যমে যেন কোনো একটা বিশেষ দল কোনো সুবিধা না পায়। বিশেষ করে পোস্টাল ব্যালটে আপনি খেয়াল করেছেন বাংলাদেশের নির্বাচন কমিশনের কর্তৃক প্রদত্ত সমস্ত জাস্ট মার্কাগুলোকে দিয়ে যে কোনো হীন উদ্দেশ্য কিনা সেটা, যে বিএনপির যে মার্কা বাংলাদেশের সবচেয়ে বড় দল জাতীয়তাবাদী দল, বিএনপির যে মার্কা দানের শীষকে মাঝখানে যেভাবে রাখা হয়েছে, যেভাবে সারিগুলা কলামগুলোকে বিন্যাসের মাধ্যমে, এখানে কারো অন্য কোনো ইন্টেনশন আছে কিনা এটাও খতিয়ে দেখার জন্য আমাদের নজরুল ইসলাম খান, আজকে আমির খসরু মাহমুদ সেটাকে উল্লেখ করেছেন, এবং আজকে সকালবেলা আমাদের সালাউদ্দিন ভাই এই কথাটা বলেছেন। সেক্ষেত্রে সরকার যে এটা কোনো যদি গতানুগতিক, যদি অ্যালফাবেটিক্যালি যদি হয়ে থাকে তাহলে ঠিক আছে, আবার তাহলে হলে এভাবে কেন হইলো? আর যদি না কারো ইন্টেনশন, এটার সাথে জড়িত যারা ছিলেন ওদের কারো ইন্টেনশন আছে কিনা বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য, ওই বিশেষ রাজনৈতিক দলের মার্কাটা দেখবেন সব টপ মোস্ট একবার ডান পাশে। আমরা সাধারণত আমাদের ডান হাতটা সবচেয়ে বেশি চলে, আর যেখানে সবার আগে ডান হাতটা যেখানে যাবে যে টপ মোস্ট কর্নারে সেই মার্কাটা। তো এখানে কি কোনো কিছু ইঙ্গিত বহন করে কিনা? আর এটা তো হুট করে হয় না। এই পোস্টাল ব্যালটটা যখন ছাপানোর পরে বিদেশের বিভিন্ন জায়গায় চলে যায় প্রার্থীদের কাছে, তখন আমরা এটা দেখতে পাই।
আমরা কেন এখানে স্টেক হোল্ডার বিভিন্ন দল কেন যারা আছে দেখতে পাবো? ওদের সাথে কেন দেখানো হলো কেন না? দেখানো? কেন আলোচনা করা হলো না? তো সেক্ষেত্রে আমরা বলবো যে এখানে যদি কোনো রকমের কোনো বিশেষ দলকে জিতিয়ে দেওয়ার কোনো হীনমন্যর কেন হলো না এমন একটা বিষয় নিয়ে আবারও আসবো জনাব ফয়েজ আহমেদের কাছে। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, স্পাহানি মির্জাপুর 0 আওয়ারে একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি স্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। যেমনটি বলছিলাম যে একদিকে আমাদের জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ পাশ হলো, 5-7 দিন পরে আবার গেজেট হবে। একই সাথে রাজধানী সহ বিভিন্ন জায়গায়, বিশেষ করে রাজধানীতে কিন্তু আজকেও 7টি সরকারি কলেজকে নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ বিলম্বে জারির দাবিতে আগামী সোমবার সায়েন্স ল্যাবে গণজমায়েত। শুধু সায়েন্স ল্যাব বলছি না, এরকম বিভিন্ন জায়গায় এই রাস্তা অবরোধ করা সাধারণ মানুষ বিরক্তির কারণ হয়ে যাচ্ছে। মানে এই বিষয়টা সাধারণ মানুষ এরকম জানতে চায় যে একদিকে অধ্যাদেশ হলো আর একদিকে ঠিক কবে নাগাদ, মানে কি আচ্ছা, বিষয়? বুঝতে পেরেছি আপনার জি, প্রশ্নটা। ইন্টারেস্টিং কিছু আছে কিছু। আচ্ছা, এখানে মাঝখানে একটা বিষয় বলিনি, আপনি প্রফেসর আলী রিয়াজের একটা বক্তব্য নিয়ে কথা বলছিলেন আপনারা। এটা মুশকিল, বুঝলেন? এটা কনটেক্সট ছাড়া যখন একটা ডিসকাশন শুরু হয় তখন একটু ঝামেলা হয়ে যায়। প্রফেসর আলী রিয়াজের ওই যে বক্তব্যটা, এর একটা কনটেক্সট আছে। আপনি গণভোট নিয়ে সোশ্যাল মিডিয়া স্পেসে সহ নানান জায়গায় এক ধরনের প্রচারণা চলছে। গণভোটে যদি হাঁ ভোট দেন তাহলে মুক্তিযুদ্ধের ইতিহাস থাকবে না, মুক্তিযুদ্ধের কোনো কিছু থাকবে না। গণভোটে যদি হাঁ দেন তাহলে ধর্মের, সংবিধানের ধর্ম বলে কিছু থাকবে না। এই ধরনের বিষয়গুলিকে নিয়ে একটা অপপ্রচার হচ্ছে। প্রফেসর আলী রিয়াজ শুধু মুক্তিযুদ্ধ নয়, ধর্মের বিষয় নিয়েও এই পরিষ্কার কথা বলেছেন, এটাকে এক্সপ্লেইন করেছেন। কিন্তু সেখান থেকে বাদ দিয়ে যখন আমরা শুধু বলি যে প্রফেসর আলী রিয়াজ বলেছেন যে গণভোটে 71কে মুছে ফেলা হয়নি, এর মানে 24কে 71-এর মুখোমুখি দাঁড় করানোর একটা চেষ্টা বুঝি। এই আলোচনাটা যখন খণ্ডিতাংশে আমরা করি তখন এভাবে দাঁড়ায়। রিয়েলিটি হচ্ছে 24 হচ্ছে 71কে পূর্ণতা দেওয়ার একটা চেষ্টা। 71-এর যেই স্বপ্ন, 71-এর যে স্পিরিট, 71-এর যে প্রাপ্তির আশা এই দেশের মানুষের, সেটা তো পূরণ করতে পারেনি অতীতের কোনো শাসক। সেইটা পূরণ করার লড়াইয়ের কারণেই তো মানুষকে এখনও রাস্তায় নামতে হচ্ছে, পথে ঘাটে লড়াই সংগ্রাম করতে হচ্ছে, অভ্যুত্থানের মতো ঘটনা ঘটাতে হচ্ছে, তাই না? সো এইটা 24কে মুখোমুখি করার কোনো ধরনের সুযোগ নেই। এই আলোচনাটা যারা করেন তারা মূলত 24কে আন্ডারমাইন করার জন্য, 24কে বিতর্কিত করার জন্য এক ধরনের চেষ্টা করেন। সেই চেষ্টা আমরা নানান জায়গায় দেখি। এখন গণভোটে যদি ভোট দেন তাহলে 71 থাকবে না। গণভোটে ভোট দিবেন যারা, তারা পাকিস্তানপন্থী। গণভোটে ভোট দিলে আপনার ধর্মকর্ম থাকবে না। এরকম নানান ধরনের ন্যারেটিভ মার্কেটে তৈরি করা হচ্ছে গণভোটের বিরুদ্ধে। সেজন্য উনি যেহেতু নির্বাচনের এই সমন্বয়ের দায়িত্বটা, গণভোটের প্রচারণার সমন্বয়ের দায়িত্ব পালন করছেন, সেই জায়গা থেকে উনি এটা এক্সপ্লেইন করেছেন। 1 2 নাম্বার হচ্ছে আপনারা পোস্টাল ব্যালট নিয়ে আলোচনা করেছেন। দেখুন, বাহরাইনের ভাই এক্সাম্পল দিয়েছেন। বাহরাইনে ওটা তো ইলেকশন কমিশন পরিষ্কার করেছে। আমি আরও একটা বিষয় আপনাকে বলি, পোস্টাল ব্যালট যে পদ্ধতির মধ্য দিয়ে, আমরা সম্ভবত এখানে কেউই পোস্টাল ব্যালটের ইউজার না, এর ফলে আমরা জানি না। এটা একটা টেকনিক্যাল ইস্যু আছে। নির্বাচন কমিশনের পোস্টাল ব্যালটে ভোট দিতে হলে একটা অ্যাপ নামাতে হয়, সেই অ্যাপে আপনার এনআইডি স্ক্যান করতে হয়, এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়, সেটা কিউআর কোড স্ক্যান করার মধ্য দিয়ে আপনার আপনি ব্যালটে স্বাক্ষর টিক দিবেন। টাকার ব্যাপার নেই, টাকা মানে ব্যক্তিকে টাকা দিতে হবে না, টাকা সরকারই দিচ্ছে। তো সেই জায়গা থেকে আপনি এই যে ব্যালটটা আপনি ট্র্যাকিং করতে পারবেন, আপনার ব্যালটটা এখন কোথায় আছে, কোন জায়গায় গিয়ে পৌঁছাছে, রিসিভ করেছে কিনা। সুতরাং একজনের ভোট আরেকজন দিয়ে দিবে, এই ধরনের কোনো সুযোগ পোস্টাল ব্যালটে নেই। তারপরেও আমাদের রাজনীতিতে নির্বাচন যখন আসন্ন হয়ে পড়ে তখন কিছু বিষয় নিয়ে অহেতুক কিছু বিতর্ক তৈরি হয়। আমার কাছে মনে হয় আমরা নানান কারণে পলিটিক্যাল ল্যান্ডস্কেপে কখনো কখনো শূন্যতা, ভ্যাকুয়ামটাকে এই ধরনের বিতর্কিত জিনিস দিয়ে তৈরি করি। আরেকটি বিষয় হচ্ছে পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক। দেখুন, প্রথম হচ্ছে বর্ণমালা অনুযায়ী সাজানো হয়েছে। এখন আপনার কাছে হঠাৎ করে মনে হলো যে বর্ণমালা ডানে না গিয়ে নিচে গেল কেন, এই কারণে ধানের শীষ ভাঁজে পড়ে গেছে। দেখুন ভাই, এটা হচ্ছে একটা ব্যালট পেপার, এই ভাঁজটা এখানে ধানের শীষ পড়ে গেছে। এই ভাঁজটা কি কেউ ভাঁজ রেখে ভোট দিবে? এটা তো খুলেই ভোট দিবে, তখন তো সে ধানের শীষটা খুঁজে পাবে। বর্ণমালা দিয়ে, বর্ণমালা একের পর এক আছে। 1 2 হচ্ছে বাংলাদেশে ধানের শীষ প্রতীক এমন কোনো প্রতীক নয় যেটা এই দেশের মানুষ চেনে না, জানে না, শুনে নেই, তাই না? যে ধানের শীষের ভোট দেওয়ার লোক, যে বিএনপিকে ভোট দেওয়ার লোক, সে তার দায়িত্বে ধানের শীষ খুঁজে বের করবে। এটা খুবই অহেতুক অকারণ প্রচারণা।
তবে বিএনপি যেই সর্বশেষ দাবিটি করেছে পোস্টাল ব্যালট সংক্রান্ত, এটা আমার কাছে লেজিটিমেট মনে হয়েছে। ইলেকশন কমিশনের যদি এই মুহূর্তে সক্ষমতা থাকে সেটা করা উচিত, বা যদি ব্যালট এখনই ওই বাংলাদেশে যে পোস্টাল ব্যালটগুলি দেওয়া হবে সেটা যেন কেন্দ্রভিত্তিক হয়, আসন ভিত্তিক হয়, সেজন্য সেটা হলে ভালো হবে। এটা আমার কাছে লেজিটিমেট মনে হয়েছে। কিন্তু প্রবাসী ভোটারদেরকে আমরা প্রথমবারের মতো যখন ইন্ট্রোডিউস করছি ভোট দেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র ধরুন কুমিল্লার একজন ভোটার, ওনার আসনে কে প্রার্থী হবে চূড়ান্ত হওয়ার পরে শুধু সেই প্রতীকগুলি দিয়ে ওনাকে ব্যালট পাঠানো আলাদা আলাদা করে, এইটা আমাদের কয়েক মাসেও সম্ভব হবে না। আসলে এটা পসিবল না। সুতরাং পসিবল হচ্ছে নির্বাচন কমিশনের কাছে যতগুলি প্রতীক আছে সব প্রতীক এক ব্যালটে রেখে আগে ব্যালট পাঠিয়ে দেওয়া, এবং 21 তারিখের পরে যখন প্রার্থিতা চূড়ান্ত হবে, প্রতীক বরাদ্দ হবে। আপনি খেয়াল করুন, রাজনৈতিক দলগুলির যারা ক্যান্ডিডেট তারা তো জানে তাদের কোনটা প্রতীক। কোনো কোনো ক্ষেত্রে এবারে নির্বাচনে ধরেন আপনি ধরে রাখছেন যে আপনার বাড়ি দিনাজপুরে, সেখানে আপনার আসনে যিনি বিএনপি প্রার্থী আপনি তাকে ভোট দিবেন, শেষ বেলায় এসে দেখা গেল যে আপনার দল নমিনেশন পেপার যখন প্রত্যাহারের শেষ দিন, সেদিন এসে আপনার চূড়ান্ত করলো যে ওখানে তার শরিকের একজনকে দিবে, সে তো তার প্রতীকে নির্বাচন করবে। তখন তার মানে আপনার কি, আপনি আগেই ডিসাইড করতে পারছেন না আসলে আপনার আসনে আপনি যে দলকে চান সেই দলের ক্যান্ডিডেট কি হতে পারে শেষ পর্যন্ত। ধরুন আজকে জামাতের নেতৃত্বাধীন জোটের আসন বন্টন হয়েছে, সেখানে অনেকে হয়তো চিন্তা করেছিল আমি দাড়িপাল্লা দিব, সেখানে এখন শাপলাগলি হতে পারে, হাত পাকা হতে পারে, খেজুর গাছ হতে পারে, নানান প্রতীক আসতে পারে, তাই না? সো এই বাস্তবতার কারণে যদি আমরা চিন্তা করি প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পরে প্রবাসীদেরকে ব্যালট পাঠাবো আর প্রবাসীরা সেখানে ভোট দিবে, এটা আসলে কখনোই পসিবল না। আমাদের যে সিস্টেমটা ইন্ট্রোডিউস করা হয়েছে পোস্টাল ব্যালটের ক্ষেত্রে, আমাদের সার্কভুক্ত অন্যান্য দেশগুলি এটাকে ফলো করছে, তারা গভীরভাবে এটাতে মনোযোগ রাখছে, কারণ তারাও এটা ইন্ট্রোডিউস করতে চায়। বিশেষত শ্রীলঙ্কার যেহেতু প্রচুর প্রবাসী ডায়াসপোরা কমিউনিটি রয়েছে, প্রবাসী ভোটার রয়েছে, তারাও এই জিনিস ইন্ট্রোডিউস করতে চায়, কারণ আমাদের জিনিসটা এতটা সাইন্টিফিক এবং স্মুথ হচ্ছে, এটা তারা প্লিজড অলমোস্ট। সো আমরা একটা ভালো জিনিস ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। আমাদের প্রবাসীরা যারা জুলাই অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেছে, বড় ভূমিকা রেখেছে, ওনারা রেমিটেন্সে স্ট্রাইক করেছে, আমাদের প্রবাসীরা বাংলাদেশের সমৃদ্ধির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে প্রতিনিয়ত ভূমিকা রাখছে। কোনোভাবেই প্রবাসী ভোট নিয়ে বা পোস্টাল ব্যালটের ইস্যুতে আমাদের এমন কোনো আলোচনায় যাওয়া উচিত হবে না যেটার কারণে প্রবাসীদের ভোটাধিকার আন্ডারমাইন হয়। এবার আপনি যেটা বলছেন যে ঢাকার বিভিন্ন পয়েন্টে কলেজ ছাত্ররা বা বিভিন্ন শিক্ষার্থীরা নানান দাবি নিয়ে, দেখুন এখন এই যে 7 কলেজের একীভূত করে একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি হওয়ার কথা, সে বিষয় নিয়ে কেন প্রজ্ঞাপন দেরি হচ্ছে সেটা নিয়ে আন্দোলন করছে। কদিন আগেও এই কলেজের সাবেক শিক্ষার্থীরা এক ধরনের আন্দোলনে এসেছেন, মানববন্ধন করেছেন যে না, এই কলেজগুলিকে একীভূত করা যাবে না। এটা একটা ডিলেমা। সো এইটা থেকে সরকার একটা সলিউশনের দিকে যাচ্ছে, কিন্তু আনফর্চুনেটলি এই সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে যে বিপুল পরিমাণ আন্দোলন সংগ্রাম মোকাবেলা করতে হয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে সম্ভবত বিরল। কোনো সরকারকে এত অল্প সময়ের জন্য একটা ইন্টারিম দায়িত্ব নিয়ে এসে একটা এত আন্দোলনকে ফেস করতে হচ্ছে। এখন মুশকিলটা অন্য জায়গায়। সবাই মনে করে যে নির্বাচিত সরকার আসলে তাদের দাবি শোনে কি শোনে না, তাদেরকে আবার আগের কায়দায় দমন পীড়ন করে কিনা আন্দোলন কোনো দাবি করতে গেলে। কারণ এখানে দাবি তোলার ইতিহাস তো অত্যন্ত কঠিন, মানুষের জন্য অত্যন্ত ন্যায্য লেজিটিমেট দাবি নিয়ে যখন একজন হাজির হয়েছেন, তাকে গুম হতে হয়েছে, তাকে নানা নির্যাতনের শিকার হতে হয়েছে, নির্বিচারে জেলে থাকতে হয়েছে। এই অভিজ্ঞতা তো মানুষের ভয়াবহ। মানুষ এখন চায় যে ইন্টারিম গভর্নমেন্ট যেহেতু এই সমস্ত জায়গায় সহনশীল, দেশে গুম বলে কিছু নেই, দেশে ক্রসফায়ার বলে কিছু নেই, দেশে নির্বিচারে নির্যাতনের নজির নেই, সুতরাং এই একটা ভালো সুযোগ দাবি যদি আদায় করে নেওয়া যায়। বাট এটা এট দ্য সেম টাইম একটা গভর্নমেন্টের জন্য তারপরে ইতোমধ্যে অনেকগুলো ঘটনা, হাদি, তারপরে এরকম বেশ কিছু ঘটনাতে যেন অনেকেই বলে যে আইন নিরাপত্তা বাহিনীর বা এরকম প্রয়োগ খুব কম বা নিরাপত্তাহীনতা, এরকম একটা বিষয় আছে। আপনি কি মনে করেন? আসলে অনেকগুলা আমাদের ফয়েজ ভাই অনেকগুলো বিষয় বলছেন। বিশেষ করে আমি পোস্টাল ব্যালট থেকে আসি। পোস্টাল ব্যালটের যে বিষয়টা হচ্ছে, এখানে আমাদের বিদেশে যেভাবে প্রেরণ করেছেন আর কি, সেখানে মিসম্যানেজমেন্ট আমাদেরকে একটা দোয়াশার দিকে ফেলে দেয়। আপনি ঠিক আছে, ওখানে একটা অ্যাপস আছে, আসলে প্রবাসীরা কতজন এই বিষয়টা বুঝে? আমাদের সরকার কি সফল যে পোস্টাল ব্যালটের মাধ্যমে কিভাবে ভোট দিতে হবে, কিভাবে গণভোট নিয়েই তো অনেকে এখনো গণভোটটা। আমি এখানে জাস্ট একটু ইন্টারফেয়ার করি ভাই, সরি। ডোন্ট আন্ডারমাইন দ্য প্রবাসীস। প্রবাসীরা এই বিষয়ে আপনি শুধু তারা যে পোস্টাল ব্যালটটা বোঝে তা নয়, তাদের আগ্রহ আমরা দেখেছি। তারা নিজেরা বোঝা নয়, তারা নিজেরা কমিউনিটি করে একে অপরকে বুঝিয়েছে। আর আমাদের সঙ্গে প্রবাসীদের অল কানেকশনস থ্রু দ্য মোবাইল ফোন অ্যাপস, তারা এই বিষয়ে খুবই এক্সপার্ট।
সুতরাং আন্ডারমাইন করার না, কোনো না, জায়গা নেই যে তারা পারবে না। না ফয়েজ ভাই, আমরা সে- আন্ডারমাইন করতেছি না যে প্রবাসীরা যে আজকে তারা আমরা যেহেতু জনগণের সাথে সম্পৃক্ত, যেহেতু রাজনৈতিক কর্মী, যে আমার এলাকার বিভিন্ন রকমের ভোটাররা আমাকে ফোন দিচ্ছে, জানতে চাচ্ছে বিষয়টা যে কীভাবে, যে আমারটা তো এখনও পাই নাই, যে আমি অমুক জায়গায় শুনলাম যে অমুক প্রদেশের সে পাইছে, আমারটা পাই নাই, আমারটা নাকি একজনে নিয়ে তার মানে গেছে। আপনি বলতে আমার চাচ্ছেন যে কাছে প্রক্রিয়াগত আমাকে ভিডিও পাঠাইছে যে একজনের সাথে কথা বলতেছে, সেখানে সে হলো যে একটা ওই বিশেষ দলের নেতা। ও বললো যে 213টা সে নিয়ে গেছে, ওদের অভিযোগ আর কি, যে আমাকে ভিডিওটা পাঠিয়েছে, ওর সাথে যে কথা বলছে, সেটা ভিডিওটা ধারণ করছে, ধারণ করে আমাকে পাঠিয়েছে যে সে নিয়ে গেছে, যে বললো যে তুমি নিয়ে গেছো কেন, আপনি কেন আমারটা নিয়ে গেলেন, আচ্ছা নিয়ে গেছি দিয়ে যাবে। ওই যে ফয়জ ভাই যেটা বলছেন যে তোমার এটা তো আমরা কিছু করতে পারবো না, তোমাকে পৌঁছায় দেওয়া হবে, আমাদের ওখানকার আমাদের দলের সাথে আমরা কথা বলতেছি, দল আমাদেরকে যেভাবে নির্দেশনা দিবে সেভাবে আমরা পৌঁছায় দেবো, যেহেতু ওই বক্সটা তাদের ছিল। যাই হোক, সেটা এই সরকার নিশ্চয়ই এটা, এবং কমিশন এবং সরকার এটা নিশ্চয়ই এটা সমাধান করবেন, যে পোস্টাল ব্যালটের এই মানে যে সমস্যাটা আমরা ফেস করতেছি, আমরা দেখতেছি যে দোয়াশা দেখতেছি, এটা সমাধান করবেন এবং জাতিকে ক্লিয়ার করবেন আগামী নির্বাচনের আগে। তারপরে আপনি আরেকটা বিষয় আসছে, আমাদের চেয়ারম্যান, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে পারিবারিকভাবে যেভাবে ওনার ফ্যামিলি নিয়ে সরকার প্রধানের সাথে দেখা করেছেন, এটা অবশ্যই একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ হয়েছে। উনার মাতৃবিয়োগের পরে উনি একটা শোক সংক্ষুব্ধ পরিবার নিয়ে আজকে পারিবারিকভাবে দেখা করেছে। এখানে আসলে এবং বগুড়া, ঠাকুরগাঁও এরকম বিষয়গুলো নিয়েই যাওয়ার কথা ছিল, উনি যাওয়ার কথা ছিল। আমাদের সরকারের একটা, বা বিশেষ করে কমিশনের একটা রিকোয়েস্টের কারণে উনি সেটাও স্টপ করছে, যে নির্বাচনের যাতে পরিবেশ নষ্ট না হয়, এবং বিশেষ করে তফসিলের পরে এই ধরনের মানে জাস্ট শোভাযাত্রাগুলো নিষিদ্ধ বিধে উনি করে নাই। আজকে সৌজন্য সাক্ষাৎ করেছেন, যে উনি বিশেষ করে আমার ধারণা আর কি, যে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে যেভাবে শোক সহ রাষ্ট্র যেভাবে উনার কন্ডোলেন্সটাকে যেভাবে সহযোগিতা করেছেন, এটা ওনার প্রতি একটা সম্মাননা বা ওনাকে একটা ধন্যবাদ, থ্যাঙ্কস গিভিং সেরেমনির মতো অনেকটাই আর কি, সেভাবে গিয়েছেন। আমি এটাকে অত্যন্ত ভালোভাবে দেখছি। ইনশাআল্লাহ এটার একটা সুফল বাংলাদেশে সম্প্রীতির যে রাজনীতি, এটা একটা আসবে। আরেকটা বিষয় আমি যেটা বলেছেন, যে এখানে যে আন্দোলন সংগ্রাম যেটা হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে বিষয়টা আপনি আনছেন, আপনার প্রশ্ন ছিল যে এখানে এত কিছুর পরে সরকারিভাবে এই সরকার এসে সফল, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর দেখেন হাদির মৃত্যুর সময় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কী বলেছেন, যখন হাদির বিষয়টা আনছে এবং হাদির খুনিদের ব্যাপারে ওনার কথাবার্তাগুলো কি, ওনার যে স্ট্রংনেস থাকা দরকার ছিল, আমরা কি সেটা দেখেছি? মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সরকার যেভাবে ঘটানোর দরকার ছিল আর কি, বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর। আমরা আবারও ফিরবো, সেক্ষেত্রে আমরা দেখি, কিন্তু আমরা একটা ভয় পাচ্ছি আগামী নির্বাচনে, যেহেতু এই 28 দিনের ভিতর কি হচ্ছে, যদি আইনশৃঙ্খলা বাহিনীকে আরো স্ট্রং না করা হয়, আগামী নির্বাচনের আমরা এই প্রসঙ্গ নিয়ে আবার ফিরবো, সেটা নিয়ে আমরা দর্শক। ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ারে আবারও বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সাথে থাকুন। আবারও স্বাগত ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ারে। আপনি যেমনটি বলছিলেন, যদিও তখনই আমরা বিরতিতে গেলাম, যে অসম্পূর্ণতা বা পরিপূর্ণতা আপনি লক্ষ্য করছেন না, এরকম একটা বিষয় বলছিলেন। আমি শঙ্কিত শুধু একদিন, মানে এই সংখ্যাটা কিসের? শুধু মানুষের জানমালের। আমরা আসলে যে কারণে আমরা গত 17 বছর যে একটা ফ্যাসিস্ট সরকারকে বিদায়ের মাধ্যমে আমরা যে বিষয় নিয়ে আমরা উদ্গ্রীব ছিলাম, যে নিজে একজন মানে আমরা কখনো আমরা মানে আমরা আমাদের জীবন এবং জানমালের আমাদের নিরাপত্তা ছিল না গত মানে ফ্যাসিস্ট সরকারের আমলে, কিন্তু সেই ফ্যাসিস্ট সরকারকে 1400 প্লাস প্রাণের বিনিময়ে এবং 30,000 আমাদের মানে আহত এবং পঙ্গু চোখারা আমাদের সহযোদ্ধাদের রক্তের বিনিময়ে যে সরকার আজকে, এরপরও এসে এখনও কেন আমরা লাশ দেখবো, এখনও কেন আমরা নিরাপত্তাহীনতায় ভুগবো? আমরা তো এখন এই সরকার তো আমাদের সবাই, এটা তো আমাদের আন্দোলনের ফসল। এই সরকার কেন আমাদের ওই বিষয়টাকে, আমাদের জীবন মানকে মানে নিরাপত্তা দিবে না? তো সেক্ষেত্রে দেখেন আপনি তফসিলের পরে আমাদের একজন প্রার্থী মারা গেছে, যে ঢাকার শহরের মতো জায়গাতে। হ্যাঁ, এরপরে যে প্রার্থীদের নিরাপত্তার জন্য সরকার কি ভূমিকা বলেছে না, ব্যক্তিগতভাবে আপনাদের গানম্যান দেওয়া হবে, আপনাদের গানের লাইসেন্স দেওয়া হবে, এটা তো নিরাপত্তা না। সরকার কি ভূমিকা নিল, আইনশৃঙ্খলা বাহিনী কি ভূমিকা নিল? নো, যেখানে প্রচারণা যাচ্ছে যেভাবে, মানে যখন নেতারা বিশেষ করে রাজনৈতিক প্রার্থীরা যখন যাবে, তাদের ব্যাপারে তাদের সুনির্দিষ্ট মানে পদক্ষেপ কি, এটা আমরা এখনো পর্যন্ত স্পষ্ট। তাহলে এখন 22 তারিখ আমার বয়স জাগালো এখানে, যে দেখেন এখন খুব একটা গ্যাদারিং হচ্ছে না, কারণ যেহেতু নির্বাচনী প্রচারণা এখনো শুরু হয়নি।
কিন্তু 22শে জানুয়ারি থেকে যেদিন প্রচারণা শুরু হবে, 22 থেকে বিশেষ করে আগামী 12 তারিখ 10 তারিখ পর্যন্ত 9 তারিখ পর্যন্ত, মানে আপনি শঙ্কিত? আমার সংখ্যার জায়গা হলো সেখানে যে এখানে সমস্ত মানে বর্তমানে দুইটা পক্ষ জোট আর কি, বিভিন্ন দলের প্রার্থীরা যখন রাস্তায় নামবে, যখন গণসংযোগে যাবে, এই যে উৎপেতে যারা বসে আছে, সীমানার ওপারে বসে থাকা পালিয়ে যাওয়া সেই দুর্বৃত্তরা, তাদের হাতে কিন্তু তাদের অস্ত্র, টাকা পয়সা সমস্ত কিছু আছে। আমি উল্লেখযোগ্য আমার শঙ্কার জায়গায় এক জায়গায় এই সরকার যে মানে পুলিশের যে লুট হওয়া অস্ত্রগুলা প্লাস আওয়ামী সন্ত্রাসীদের যে অস্ত্রগুলা উদ্ধার করতে পারে না। উল্লেখযোগ্য আপনি দেখেন একটা নিউজে একটা উল্লেখযোগ্য কোথায় তারা এই অস্ত্রগুলো উদ্ধার করেছে, আর সেটার জন্য কি ভূমিকা, ক্লিন হার্ট, ডেভিড হার্ট এই ধরনের কথা শুনেছি, কিন্তু আমরা বাস্তবে কিছু দেখিনি। এটার জন্য বাধা কোথায়? আমরা প্রত্যেকে চাই, নিরাপত্তা চাই, কিন্তু অস্ত্রগুলো যদি আপনি দেখেন, আমি তো নির্বাচনে ভোট করতে যাব, আমি ভোট চাইতে যাব, সেক্ষেত্রে যখন কার হাতে অস্ত্র আছে আমি জানি না। যেভাবে হাদিকে যেভাবে গুলি করছে, হাদির সাথে লুকিয়েছিল, ওর প্রচারণায় ছিল, সে আবার গুলি করে দিয়েছে। তো রাষ্ট্র কোথায়? আইনশৃঙ্খলা বাহিনী কোথায়? ডিজিএফআই কোথায়? আমাদের এনএসআই কোথায়? ওরা কি তথ্য জানে না? এই যে কোথায় বলছেন জনাব ফয়েজ আহমেদ, আমি আপনার কাছে এটা কোথায় ওটা কোথায়, অনেক কোথায়ের সাথে সাথে আরও কিছু কোথায়গুলো যেন হারিয়ে যাচ্ছে। তার মধ্যে যেমন ক্রিকেট একটা বিষয় আসলো, আমাদের কূটনৈতিক জায়গাও চলে আসলো, এবং আরও একটি বিষয় আমরা আজকে আমরা নিশ্চয়ই অবগত যে আজকে ক্রিকেট নিয়েও যেটা বিসিবির অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে পরিচালক নাজমুলকে অব্যাহতির দাবিতে অনর ক্রিকেটাররা বিপিএল নিয়ে শঙ্কা, মানে আমি বলতে চাচ্ছি উনি যে স্পেসিফিক যান মাল বা নিরাপত্তার বিষয় বলছেন, একই সাথে কূটনৈতিক বিষয়টাও কিন্তু সম্পৃক্ত। কি প্রভাব ফেলবে না আগামী দেখুন, নির্বাচন? ক্রিকেটের যে বিষয় পার্টিকুলারলি বলেছেন, আসলে ক্রিকেটের বিষয়টা তো এটা আমাদের একেবারেই আমাদের বাংলাদেশের প্লেয়ারদের সিকিউরিটির একটা ইস্যু, তাই না? সো আপনি যখন ভারতের সামনে ওয়ার্ল্ড কাপ হবে, সেখানে আমাদের এখন আইপিএলের সময় আমাদের একজন প্লেয়ারকে যখন তারা নিরাপত্তা দিতে পারছে না, সে সময় আমাদের পুরো টিমকে নিরাপত্তা দেয়া, টিমের স্টাফ আছে, কোচ আছে, অফিসিয়ালস আছে, একই সঙ্গে গণমাধ্যম কর্মীরা সেটা কাভার করতে যাবেন, তাদেরকে নিরাপত্তা দেয়া, এটা একটা বড় ইস্যু আমাদের জন্য। অপরদিকে অভ্যুত্থানের পরের থেকে ভারত কিন্তু বাংলাদেশের মানুষদেরকে ভিসা দেওয়ার ক্ষেত্রে খুব রেজিট অবস্থানে রয়েছে। সেই অবস্থায় থাকলে আমাদের যারা ক্রিকেট প্রেমী মানুষ আছে, তারা যারা গ্যালারিতে বসে খেলা দেখতে চান, তাদের জন্য কি হবে আসলে, বা তারা কেউ যদি সেখানে যেতে সক্ষম হন, তাদের নিরাপত্তার বিষয়টা কী হবে, এইসব বিষয় নিয়ে তো আলোচনাটা বাংলাদেশের মানুষের স্বার্থে, এখানকার ন্যাশনালদের স্বার্থে খুব ইম্পর্টেন্ট। সেটাতে সরকারের একটা শক্তিশালী ভূমিকা আছে এবং সেখানে পরিষ্কারভাবে জনসমর্থন রয়েছে। অপরদিকে আপনি যদি দেখেন এই বাস্তবতা যেটা কূটনীতিতে গড়ালো, সেটা আসলে কূটনৈতিক ভবিষ্যৎ কি বলেন, ভবিষ্যৎ না, এখানে অতীতটা খুব গুরুত্বপূর্ণ। গত 15-16 বছরে বাংলাদেশের যে কূটনৈতিক বিনিয়োগ ভারত করেছে, সেটা আসলে ভুল বিনিয়োগ ছিল। সেটা শুধুমাত্র একটা দলের উপরে আস্থা রেখে এখানকার মানুষদের উপরে নাগরিকে সম্পর্ক, রাষ্ট্রের সম্পর্ক, সরকারের সম্পর্ক থাকবে, এই ধরনের ডিলিংসের বাইরে গিয়ে শুধু আওয়ামী লীগের দৃষ্টি দিয়ে বাংলাদেশকে দেখার যে চেষ্টা করেছে ভারত, সেটার জন্য আজকে যে কূটনৈতিক সমস্যা তৈরি হয়েছে, কূটনৈতিক দুরবস্থা তৈরি হয়েছে, সেটা মেরামতের জন্য এখন আসলে কাজ চলছে। সেই জায়গায় সরকার কাজ করছে। আমি আশা করি এই বিষয়টা একটা ইতিবাচক ফলাফলের দিকেই যাবে। অপরদিকে আপনি আমার ভাই যেটা বলছিলেন যে সিকিউরিটি কনসার্নের কিছু বিষয়, ট্রু, সিকিউরিটি কিছু কনসার্ন তো আসে। আসলে এই সরকার তো কী নিয়ে দায়িত্ব পালন শুরু করেছে, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। সুতরাং ওই সমস্ত জায়গায় বিবেচনা করলে এখন পর্যন্ত কয়েকটি সেন্সেশনাল মার্ডার সাম্প্রতিক সময় যেগুলি হয়েছে, সেগুলির আলোকে পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন নিরলসভাবে কাজ করছে। সেগুলিতে একটা মডিউল তৈরি করে পার্টিগুলিকে দেওয়া হয়েছে কী ধরনের প্রোটোকল মেনটেন করা উচিত, কখন কিভাবে কাউকে, যেটা ভাই মেনশন করছিলেন, হাদিকে যারা হত্যা করেছে তারা হাদির সঙ্গেই ছিল। সুতরাং আমরা রাজনৈতিক পরিমণ্ডলে নির্বাচনের বিবেচনায় অনেক মানুষকে আশ্রয় প্রশ্রয় অনেক সময় দেই রাজনৈতিক ভোটের স্বার্থ বিবেচনা করে। সে সমস্ত ক্ষেত্রে পলিটিক্যাল পার্টিগুলিকে খুব অ্যালার্ট থাকতে হবে, এটা সত্য। কারণ আমাদের যারা শত্রু, এই নির্বাচনের, এই রাষ্ট্রের এখন যারা শত্রু, তারা তো আমার আপনার মধ্যেই আছে। তারা কোথা থেকে নাজিল হবে হঠাৎ করে তা নয়। সেই জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী, শুনেন, আপনি আমি আমার মধ্যে যদি একটা ঘটনা ঘটে, সেখানে কেউ এসে ঠেকাতে পারবেন আসলে। সুতরাং আমাদের সতর্কতা কি ধরনের, এই প্রোটোকলটা কি মেনটেন করা উচিত, এটা রাষ্ট্রীয়ভাবেই তৈরি করা, তো ব্যক্তিগত প্রভাব না, আমি সেটাই বলছি। সুতরাং এই যে ব্যক্তি পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করার জন্য অ্যাটলিস্ট পলিটিক্যাল পার্টিগুলিকে
কি করণীয় উচিত, তাদের নেতৃত্ব যারা পোটেনশিয়াল এবং রিস্কের মধ্যে থাকতে পারেন সম্ভাব্য, তাদের কি করা উচিত, সে ধরনের একটা গাইডলাইন কিন্তু ইতিমধ্যে ল এনফোর্সমেন্ট এজেন্সি পার্টিগুলিকে দেওয়া হয়েছে। তারা সেটা মেনটেন করছেন। আমরা আশা করি ইলেকশনের সময় আরেকটু ভিজিবল অবস্থা তৈরি হয়। ভাই যেটা বলছেন, প্রচার প্রচারণা যখন শুরু হবে তখন জনসমাগম যেভাবে বাড়বে, মানুষের সম্পৃক্ততা যেভাবে বাড়বে, এটা কিন্তু অপরাধীদের জন্য একটা ভয়ের কারণ যে বেশি মানুষের মধ্যে তারা। এছাড়া আপনি এই সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলি ঘটেছে সেগুলি কিন্তু গভর্নমেন্ট চুপচাপ বসে থাকেনি। আপনি স্বেচ্ছাসেবক দলের একজন নেতা, সেখানে মূল শুটার সহ বেশ কয়েকজন অ্যারেস্ট হয়েছে। অপরদিকে শরীফ ওসমান হাদির উপরে যারা হামলা করেছে, যারা হত্যা করেছে, তাদের সঙ্গে বড় একটা অংশ ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে। আশা করি এগুলি এক্সাম্পল সেট করবে, সামনে শান্তিপূর্ণ দিনই আসবে। খুব মোটা দাগে যদি বলেন যে আজকের জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ সম্পর্কে যদি আপনি এক কথায় কিছু বলতেন, যে নির্বাচনের প্রভাব। না, এটা নির্বাচনে খুব এটা নিয়ে নির্বাচনে খুব একটা প্রভাব পড়বে মনে করতেছি না। কারণ জুলাই গণ অভ্যুত্থানকালে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলী থেকে জুলাই গণ অভ্যুত্থানকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে। তিনি বলেন রাজনৈতিক প্রতিরোধ বলতে বোঝানো হয়েছে, রাজনৈতিক প্রতিরোধ শব্দটা রাজনৈতিক প্রতিরোধ ওই সময় যেহেতু যেটা রাজনৈতিক গভর্নমেন্ট ছিল, ব্যাখ্যা দিয়েছেন আইন উপদেষ্টা, সেই সময় যেহেতু একটা সোকল রাজনৈতিক সরকার, একটা নির্বাচিত সরকার, যেটাকে তারা মনে করেছে যে বিনা ভোটের রাতের, এটা নিয়ে তো অনেক কথা হয়েছে। এই সরকারকে সেটা তো রাজনৈতিকভাবে প্রতিরোধ, আসলে ছাত্র জনতার আন্দোলনটা এক পর্যায়ে রাজনৈতিকভাবে, এটা সমস্ত রাজনৈতিক দলগুলো যখন এই দেশের আপামর জনতা এটার সাথে মিশে গিয়েছে, এটাকে রাজনৈতিক প্রতিরোধ হিসেবে উনি দেখিয়েছেন আর কি। সেটা নিয়ে কথা হবে ইনশাল্লাহ অনেক রকম। তবে আমি একটা জিনিস বলবো, আমি জাস্ট আপনার মাধ্যমে আরেকটা লাস্ট কথা, সেটা হলো যে আমরা যেটা শঙ্কার জায়গা, যেহেতু আমরা তো প্রান্তিক লেভেলে আমরা দেখতেছি আমাদের সহযোদ্ধারা মারা যাচ্ছে, আমরা তো নিজেরা শঙ্কিত যে ওই দিন মুসাব্বির মারা গেছে, সেখানে তো আমিও থাকতে পারতাম, যেহেতু আমিও তো পলিটিক্যাল একজন কর্মী। তো সেক্ষেত্রে যদি আমি তো জানবো না আমি কে আছে কে নেই, কে আমার শত্রু, ওই যেটা বললাম, আমাদের একটাই দাবি, সেটা হলো যে আপনি ওদের অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করেন, আপনি আমাদের প্রার্থীদের নিরাপত্তা দেন, আপনি দেখেন আপনার বাহিনী দিয়ে, আমরা তো ইলেকশন তো এরা করা লাগবে না, বাহিনী ইলেকশন করা লাগবে। একদিকে অধ্যাদেশ জারি হচ্ছে, একদিকে অবৈধ অস্ত্র বিষয়টাও আপনি এটাকে গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ করবো। এরপরে আরেকটা বিষয় আসবে, আমাদের চেয়ারম্যান মহোদয় প্রচারণা যাবেন, এটা একটা আমাদের এই বর্তমানে বাংলাদেশের অভিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে বাংলাদেশের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য একটা মাত্র নেতা তারেক রহমান। সে তারেক রহমান হয়তো বা পার্শ্ববর্তী ওইসব গুপ্ত বাহিনীদের জন্য হুমকি। আমি দাবি করবো সরকারের কাছে ওনার যেন নিরাপত্তাটাকে। একই সাথে সামনে নির্বাচন, গণতন্ত্র ফিরে আসবে এমনই আশা আমরা করছি, এবং এই গণতন্ত্রের প্রেক্ষিতে আগামী বাংলাদেশ আরও উজ্জ্বল হবে, আরও সমৃদ্ধশালী হবে এবং আরও আলোকিত হবে। দর্শক, এরই সাথে ইস্পাহানি মির্জাপুর 0 শেষ করছি। আগামী দিন ঠিক একই সময়ে দেখা হবে। বৈশাখীর সাথে থাকুন, বৈশাখীতে চোখ রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।